হামাস কি সত্যিই গাজার ক্ষমতা ছেড়ে দিচ্ছে, নাকি এর পেছনে রয়েছে বড় ধরনের কোনো রাজনৈতিক কৌশল? প্রথম দেখায় মনে হতে পারে হামাস প্রশাসন থেকে সরে যাচ্ছে, অর্থাৎ তার একেবারে শেষ। কিন্তু বাস্তব সমীকরণ এতটা সরল নাও হতে পারে। 2023 সালের 7ই অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার ভবন, হাসপাতাল, স্কুল, রাস্তা, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। লাখো মানুষ আজও মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে প্রশাসন পরিচালনা করা যে কোনো সরকারের পক্ষেই অত্যন্ত কঠিন। আর যে কারণে হামাস তাদের প্রশাসনিক দায়িত্ব থেকে সরে যাচ্ছে। হামাস আসলে কেন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে যাচ্ছে, এটি আমি কয়েকটি ধাপে আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথম কারণ, যুদ্ধের বোঝা আর বহন করতে পারছে না হামাস। গাজা এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে প্রশাসনের চেয়ে মানুষের বেঁচে থাকাই বড় একটি চ্যালেঞ্জ। খাদ্য, চিকিৎসা, নিরাপদ আশ্রয়, বিদ্যুৎ, পানি সবকিছুই আজ সংকটের মধ্যে। এই অবস্থায় প্রশাসনিক দায়িত্ব ছেড়ে দিয়ে পুনর্গঠনের সুযোগ তৈরি করা হামাসের জন্য একটি বাস্তববাদী সিদ্ধান্তও হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে আন্তর্জাতিক অর্থায়নের পথ খুলে দেওয়া। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ, আরব বিশ্বের কয়েকটি রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর অবস্থান মোটামুটি একই। গাজার পুনর্গঠনের জন্য এমন একটি প্রশাসন দরকার যাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মনে করা হবে। কারণ দাতা দেশগুলো চায় তাদের অর্থ ও মানবিক সহায়তা যেন স্বচ্ছভাবে ব্যবহৃত হয়। সেই কারণে হামাস প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে আন্তর্জাতিক সহযোগিতার পথ সহজ করতে চাইছে, এমন ব্যাখ্যাও দেয়া হচ্ছে। হামাস মোটামুটি বুঝতে পেরেছে তারা যদি গাজার প্রশাসনিক ক্ষমতায় থাকে তাহলে তাদের দেশে কেউ অর্থায়ন করবে না। যেই কারণে তারা প্রশাসনিক ক্ষমতা থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে, যাতে করে বহির্বিশ্ব থেকে অর্থনৈতিক সহায়তা আসে এবং গাজাকে পুনর্গঠন করা যায়। তৃতীয় কারণ যেটি হচ্ছে, প্রশাসন ছাড়া মানেই কি ক্ষমতা একেবারে ছেড়ে দেওয়া? এখানেই সবচেয়ে বড় প্রশ্ন লুকিয়ে রয়েছে। হামাস এখনও তাদের অস্ত্র সমর্পণের ঘোষণা দেয়নি, তার সামরিক সংগঠন হিসাবেও নিজেদের বিলুপ্ত করেনি। অর্থাৎ সরকার না চালালেও তার একটি শক্তিশালী রাজনৈতিক ও সামরিক শক্তি হিসাবে থেকে যেতে পারে। অনেক দেশে এমন উদাহরণও রয়েছে যেখানে কোনো সংগঠন সরকারে না থেকেও বাস্তবে বড় প্রভাব ধরে রেখেছে। চতুর্থ কারণ হচ্ছে রাজনৈতিক দায় এড়ানো। যে কোনো যুদ্ধের পর সেই দেশের মানুষের খুব সাধারণত ওই দেশের সরকারের উপরেই বর্তায়। বিদ্যুৎ নেই, পানি নেই, কর্মসংস্থানও নেই, এসবের দায়ও জনগণ সরকারের উপর চাপায়। হামাস যদি প্রশাসনের বাইরে থাকে তাহলে ভবিষ্যতের এসব ব্যর্থতা রাজনৈতিক দায় অনেকটা নতুন প্রশাসনের উপরেই বর্তাবে। এটি একটি সম্ভাব্য কৌশল হতে পারে। পঞ্চম কারণ, ভবিষ্যৎ আলোচনায় নিজেদের অবস্থান শক্ত করে ধরে রাখা। আগামী দিনে যদি যুদ্ধবিরতি, বন্দি বিনিময় বা স্থায়ী রাজনৈতিক সমঝোতার আলোচনা হয় তাহলে হামাস চাইবে আলোচনার টেবিলে একটি গুরুত্বপূর্ণ পক্ষ হিসাবে থাকতে। প্রশাসনের বোঝা ছেড়ে দিয়ে রাজনৈতিক ও সামরিক অবস্থান ধরে রাখা তাদের জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে, যে কারণে তারা সম্ভবত এই প্রশাসন থেকে সরে যেতে চাচ্ছে। ষষ্ঠ কারণ, আঞ্চলিক রাজনীতির নতুন হিসেব। হামাস দীর্ঘদিন যাবৎ ইরানের মিত্র হিসাবে বিভিন্ন ধরনের আঞ্চলিক সহযোগিতা পেয়ে এসেছে। তবে হামাসের প্রতিটি সিদ্ধান্ত সরাসরি ইরানের নির্দেশে হয় এমন দাবি করার মতো নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। বরং বলা যায় ইরান, কাতার, মিশর, তুরস্ক সহ বিভিন্ন আঞ্চলিক শক্তির কূটনৈতিক হিসাব নিকাশও এই পরিস্থিতিকে প্রভাবিত করছে। যে কারণে হামাস বর্তমানে কূটনীতির আঞ্চলিক হিসাব নিকাশও করছে। ইরান ইসরায়েল যুদ্ধ, বিশেষ করে বর্তমান পরিস্থিতি, যে কারণে তারা প্রশাসনে থাকতে চাচ্ছে না। সপ্তম কারণ, এই যে হামাস ক্ষমতা থেকে সরে যাচ্ছে, এটি কি তাদের সাময়িক কৌশল নাকি তাদের স্থায়ী কোনো কৌশল? অনেক বিশ্লেষকের মতে হামাস হয়তো স্থায়ীভাবে সরে যাচ্ছে না, বরং যুদ্ধ পরবর্তী বাস্তবতায় সাময়িকভাবে প্রশাসনের দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেদেরকে বা নিজেদের সংগঠনকে পুনর্গঠন ও রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে। অর্থাৎ সময় বদলালে তাদের ভূমিকা আবারও পরিবর্তিত হতে পারে। কারণ কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। তবে হামাসের ক্ষেত্রে ভিন্ন মতামত রয়েছে। কিছু বিশ্লেষকের মতে এটি হামাসের কৌশল নয়, বরং যুদ্ধের ফলে তাদের প্রশাসনিক সক্ষমতা অনেক দুর্বল হয়ে পড়েছে। তাদের মতে আন্তর্জাতিক চাপ ও গাজার মানবিক বিপর্যয় হামাসকে এই অবস্থানে আসতে বাধ্য করেছে। অর্থাৎ
এটি পরিকল্পিত রাজনৈতিক চাল নয়, বরং বাস্তবতার কাছে এটি আপোষ। আমি একটু আগেই বলছিলাম, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নয়। হামাস প্রশাসন থেকে সরে যাচ্ছে, কিন্তু হামাস কিন্তু অস্ত্রবিরতি দেয়নি বা কারো কাছে অস্ত্রও জমা দেয়নি। তারা কিন্তু তাদের সামরিক অবস্থান থেকেও সরে যায়নি, অর্থাৎ তারা তাদের সামরিক কার্যক্রম অব্যাহত রাখবে। আপাতত যুদ্ধ বন্ধ থাকলেও তারা তাদের সৈন্য সংগ্রহ এবং তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে যাবে। এটি কিন্তু আবার ভিন্ন ইঙ্গিত দেয়। প্রশাসন থেকে হামাসের সরে যাওয়াতে তারা নিজেদেরকে আরও সুন্দর করে পুনর্গঠন করতে পারবে। সেই সাথে ইরান বরাবরই হামাসকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। ইতিমধ্যে আমি আমার বিভিন্ন ভিডিওতেও বলেছি, ইরান বিশ্বের অন্যতম পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। ইরানের কাছে রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিকভাবেও পর্যদস্ত হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের মতো পৃথিবীর বড় বড় পরাশক্তি দেশগুলো। সেক্ষেত্রে হামাসের এই কার্যক্রম রাজনীতির ভিন্ন কোনো কৌশলও হতে পারে। তবে সব কিছু মিলিয়ে বলা যায়, হামাসের প্রশাসনিক ক্ষমতা থেকে সরে আসার ইঙ্গিতকে এখনও সম্পূর্ণ বিদায় বলা কঠিন। এটি একই সঙ্গে যুদ্ধের বাস্তবতা, আন্তর্জাতিক চাপ, পুনর্গঠনের প্রয়োজন এবং ভবিষ্যতের রাজনৈতিক হিসাব সব কিছুর সমন্বয়ে নেওয়া একটি সিদ্ধান্ত হতে পারে। আগামী মাসগুলোই বলে দেবে এতে কি হামাসের সত্যিকার অর্থে প্রশাসন থেকে সরে আসা, নাকি তাদের এটি রাজনীতির বড় কোনো কৌশল।